বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকটা পড়বো ওই টপিকটার নাম হচ্ছে অ্যাসিড বেস স্ট্রেংথ অথবা অ্যাসিড এবং ক্ষারের যে শক্তিমাত্রা এর ক্রম। বিভিন্ন সময় দেখা যায় আমাদের এমসিকিউতে আসে যে ৩-৪ রকমের অ্যাসিড দেওয়া থাকে, এর মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম তা বের করতে বলা হয়। তো নর্মালি যদি এখন আমরা বলি অ্যাসিড বা ক্ষারের শক্তি বলতে কি বোঝায়, যে আমি বললাম যে শক্তি কম বা বেশি, এটা মানে কি? এখন আমরা যদি একটা বিকার নেই আর বিকারের মধ্যে হচ্ছে HCl দেই, তাহলে আমরা এটাকে সাধারণত কি বলি যে একটা হচ্ছে অ্যাসিডীয় দ্রবণ। পক্ষান্তরে আমরা যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে ওটাকে আমরা বলি ক্ষারীয় দ্রবণ। এখন আমি এই বিকারে HCl অথবা ইথানোয়িক অ্যাসিড যদি দিলাম, যেমন CH3COOH, তার মানে কি এটা আসলে অ্যাসিডিক? হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে অ্যাসিডিক মনে হবে, বাট আসলে হচ্ছে যে অ্যাসিডিকটা কখন হয়, যখন এখানে আমি যে HClটা দিলাম ওই জিনিসটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে হচ্ছে আমাদের H+ এবং ক্লোরিন মাইনাস, এই যে H+টা জেনারেট করলো, এটাই হচ্ছে আমাদের মূলত একটা দ্রবণকে অম্লীয় করার জন্য দায়ী। তার মানে আমি যখন বলবো যে একটা অ্যাসিড কতটুকু শক্তিশালী, ওইটা দ্বারা আমি বোঝাচ্ছি যে একটা অ্যাসিড কত সহজে H+টা হচ্ছে আমার দ্রবণের মধ্যে দিতে পারছে। যখনই আমার দ্রবণটা H+ পাবে, কিছু ফ্রি হচ্ছে H+ হাইড্রোজেন আয়নগুলো পাবে, তখনই হচ্ছে আমরা তাকে অম্লীয় বলবো। যদি আমি HCl দিয়ে মনে করো হচ্ছে এখানে 100টা, দেখা যাবে 100টাই হচ্ছে আমি H+ আর 100টাই ক্লোরিন মাইনাস পাবো, তার মানে আমার প্রত্যেকটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু আসলে ভাঙবে, আয়নিত হবে। বাট আমি যদি হচ্ছে এখানে CH3COOH দেই, যেটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, অথবা যদি আমরা মিথানোয়িক অ্যাসিড দেই, একই রকম দেখা যাবে এখানে হচ্ছে সবগুলো ভাঙবে না। আমি যদি দেই 100, কথার কথা 100টার মধ্যে হচ্ছে 2টা বা 3টা ভাঙবে। তার মানে এরকম যে বিক্রিয়া শেষে হচ্ছে 100টার মধ্যে 97টা আমার এই যে ইথানোয়িক অ্যাসিড যেভাবে দিলাম সেভাবে হচ্ছে আমার দ্রবণের মধ্যে থাকবে। জাস্ট 3টা ইথানোয়িক অ্যাসিড ভাঙবে, ভেঙে সেখান থেকে আমি 3টা H+ আর 3টা হচ্ছে যে ইথানয়েড আয়নটা পাবো। তার মানে আমার যে এখানে দ্রবণে H+ এর পরিমাণটা কম, তার মানে এই যে ইথানোয়িক অ্যাসিড ও হচ্ছে একটা জলীয় দ্রবণে কম H+ দিতে পারে, তার মানে এই জিনিসটার শক্তি কম। তাহলে আমাদের একটা অ্যাসিডের শক্তি বলতে বোঝায় যে জিনিসটা কত সহজে, অ্যাসিড বা ক্ষারকের ক্ষেত্রে যদি অ্যাসিড বলি, শক্তি বলতে কি, অ্যাসিড কত সহজে H+ দান করতে পারে, অ্যাসিড এর H+ দান। আর ক্ষারকের কথা যদি বলি, হয়তো ওটা হচ্ছে H+ গ্রহণ অথবা OH- ত্যাগ। তাহলে আমরা হচ্ছে এখানে নর্মালি OH- লিখি যে আমাদের OH- দান। যদি হচ্ছে আমার একটা ক্ষারক হচ্ছে কখন বেশি শক্তিশালী হবে, যখন ও জলীয় দ্রবণে খুব সহজেই OH- ত্যাগ করতে পারবে। যেমন আমি যদি হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, ও হচ্ছে সাথে সাথে দেখা যাবে সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এই দুটোতে ভেঙে যাবে। তার মানে এই যে হাইড্রোক্সিল আয়নটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার মূলত দ্রবণটাকে ক্ষারীয় করার জন্য দায়ী। তো এখন আমরা দেখব যে হচ্ছে কোন অ্যাসিডটা আমাদের বেশি শক্তিশালী আর কোনটা তুলনামূলক কম শক্তিশালী। তো এই অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা হচ্ছে আমাদের 5টা বিষয়ের উপর ডিপেন্ড করে। অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা। শক্তিমাত্রার নির্ভরশীলতা। তো এখানে হচ্ছে আমাদের মূলত 5টা টপিকের উপর হচ্ছে 5টা পয়েন্ট থাকবে, যেখানে হচ্ছে যাদের উপর এই জিনিসটা নির্ভর করবে যে একটা অ্যাসিড কত শক্তিশালী। প্রথমত হচ্ছে আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো বিয়োজন ধ্রুবক বলতে কি বোঝায়? বিয়োজন ধ্রুবক হচ্ছে আমরা যখন একটা অ্যাসিডকে পানিতে বা হচ্ছে কোনো একটা জলীয় দ্রবণে দিব, ওই জিনিসটা কতটুকু শতাংশ, কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে। যদি হচ্ছে একটা অ্যাসিড সম্পূর্ণ বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজন ধ্রুবক হয় 100%, তার মানে অ্যাসিডটা অবশ্যই খুবই শক্তিশালী। যেটা একটু আগে আমি বললাম যে উদাহরণ হিসেবে যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে 100টার মধ্যে 3টা বিয়োজিত হয়েছে, তার মানে কি এটার বিয়োজনের ধ্রুবক হচ্ছে আমাদের 3%। তার মানে একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমাদের যত বেশি হবে, বিয়োজন ধ্রুবক অ্যাকচুয়ালি একটা বিয়োজন মাত্রা বলছি আমি, তো বিয়োজন ধ্রুবক হচ্ছে কাইন্ড অফ সিমিলার, তো বিয়োজন ধ্রুবকটা যত বেশি হবে ওই অ্যাসিডটা হচ্ছে আমাদের তত বেশি শক্তিশালী। 2 নম্বর হচ্ছে আমাদের হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার। হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার। এছাড়া আমাদের রয়েছে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা।
দেন 4 নম্বরে আমাদের রয়েছে কেন্দ্রীয় পরমাণুর আকার। আর 5 নম্বরে হচ্ছে আমাদের দ্রাবকের প্রকৃতি। তো এখানে যে জিনিসটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে একটু বেশি আসে ওটা হচ্ছে এই 3 এবং 4 নাম্বার পয়েন্ট থেকে। এখান থেকে দেখা যায় তুলনামূলক একটু বেশি পরিমাণ এমসিকিউ গুলো আসে, যে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা সেম থাকে তখন আমাদের হচ্ছে আকারে তুলনাটা করতে হয়। তো এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিটেলস পড়বো। তো আমাদের 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক। এখন বিয়োজন ধ্রুবক বলতে কি বোঝায়? যে একটা অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবককে আমরা নর্মালি কিভাবে লিখি? কে এ লিখি। কে হচ্ছে আমাদের কে এ, যেটা হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক। তো এটা যদি যত বেশি হবে কে এ, যত বেশি হবে অ্যাসিড হচ্ছে তত শক্তিশালী। তার মানে আমার একটা অ্যাসিড যত বেশি বিয়োজিত হতে পারবে তত বেশি কি হবে? বিয়োজিত হয়ে তো আমার হচ্ছে দ্রবণে H প্লাস দান করবে, তাই না? তাহলে আমার যত বেশি বেশি H প্লাস আমার দ্রবণটা পাবে ও অত বেশি অম্লীয় হবে। তার মানে একটা অ্যাসিডে কে এর মান যত বেশি হবে অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হবে। এখন যেমন আমরা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন হচ্ছে আমাদের হাইড্রোব্রোমিক যেটা আছে, সেম এভাবে হচ্ছে আমাদের HI, এই যে অ্যাসিডগুলো আছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় কি এর ভ্যালুটা খুব বেশি থাকে। আমরা নর্মালি যদি পানিতে হচ্ছে একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাই দেখা যাবে এটা সম্পূর্ণরূপে আয়নিত হবে। সাপোজ আমি হচ্ছে 10 মোল দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা পানির মধ্যে, তো ওখানে 10টা মোল HCl ভাঙবে, ভেঙে 10 মোল H প্লাস আর 10 মোল ক্লোরিন মাইনাস দিবে। তার মানে আমি যা দিচ্ছি তার মোটামুটি সম্পূর্ণই বিয়োজিত হয়। তো এই ধরনের অ্যাসিড যারা আছে এদেরকে আমরা বলি তীব্র অ্যাসিড। অন দি আদার হ্যান্ড যদি হচ্ছে এমন হয় যে কি এর ভ্যালুটা খুবই কম হয়, যেমন আমরা হচ্ছে একটু আগে একটা উদাহরণে বলছিলাম যে আমাদের ইথানোয়িক অ্যাসিড যেটা ছিল CH3COOH, এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে এর যে ভ্যালুটা অর্থাৎ যে বিয়োজন ধ্রুবক এটা অনেক সামান্য হয়। তার মানে এই জিনিসটা আমাদের জলীয় দ্রবণে সম্পূর্ণ ভাঙে না। আমি যদি হচ্ছে এখানে 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ নেই তখন দেখা যাবে হচ্ছে আমার 1.34% ভাঙবে। আমি যদি হচ্ছে এটার 0.1 মোলার দ্রবণ নেই, নিয়ে হচ্ছে আমি এখানে যত মোল দেবো তার মাত্র 1.34%, তার মানে আমি যদি এখানে 1000 মোল দেই তাহলে দেখা যাবে মাত্র 13 মোল ভাঙছে। তাহলে আমি 13 মোল ওখান থেকে H প্লাস পাবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। এখানে হচ্ছে এটা বিয়োজন যে মাত্রা ওটা হচ্ছে আমাদের 1.34%। আর যদি হচ্ছে এটা আমরা ঘনমাত্রা আরো কমাই, সাপোজ হচ্ছে 0.01 মোলার ঘনমাত্রা দেই, তখন দেখা যাবে ওইটা হচ্ছে 4.24% বিয়োজিত হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের বিয়োজন মাত্রাটা খুবই সামান্য। আর এদিকে আমাদের এগুলো বিয়োজন কত ছিল? 100%। তার মানে এরা হচ্ছে আমাদের বেশি শক্তিশালী, আর যাদের হচ্ছে বিয়োজন মাত্রা কম তারা খুবই কম শক্তিশালী। তো সাধারণত এগুলো একটু হচ্ছে কাইন্ড অফ মুখস্থ ডেটার মতো, যে আমাদের HBr বা HI বা CH3COOH এদের যে কে এর ভ্যালুটা এটা যদি আমাদের জানা থাকে ওখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো কে বেশি শক্তিশালী। কিন্তু নর্মালি পরীক্ষা এমসিকিউতে তো আসলে মুখস্থ ভ্যালুগুলো দিবে না এত বেশি, তো দেখা যায় এগুলো তুলনামূলক কম আসে। দেন হচ্ছে আমাদের 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে আমাদের ছিল হাইড্রোসিটের ঋণাত্মক আয়নের আকার। তো আমি জিনিসটা আবারও বলি, আমাদের একটা অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে যত বেশি সহজে হচ্ছে একটা H প্লাস আমার হচ্ছে দিতে পারবে। তো এখন এই হাইড্রোসিটের আকারের মূলত ক্রমটা আমাদের কখন আসে? যখন হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেনের সাথে যে বিভিন্ন হ্যালোজেনগুলো থাকে HX, এই ধরনের যে অ্যাসিড আছে এক্ষেত্রে আমাদের এই হাইড্রোসিটের আকারটা আসে। সাপোজ HX মানে কি? আমার হ্যালোজেন বলতে হচ্ছে, হ্যালোজেন বলতে এখানে বোঝায় ফ্লোরিন, লাইক গ্রুপ 17 যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এদের দ্বারা আমার যৌগগুলো কি হবে? যৌগগুলো হচ্ছে আমাদের সাপোজ HF, HCl, HBr আর হচ্ছে HI। এখন এদের মধ্যে হচ্ছে কোনটা আমাদের বেশি শক্তিশালী হবে? আমি যদি এগুলার কে এর ভ্যালু জানি, মুখস্থ ভ্যালু যদি আমার কাছে জানা থাকে তাহলে তো আমি ইজিলি বলতে পারবো। বাট এই ধরনের এগুলো যেগুলো আসলে মুখস্থ লাগে না এগুলো ইজিলি বুঝে করা যায়। একটা, আমি যদি ফ্লোরিন আঁকি, ফ্লোরিনটা হচ্ছে সাপোজ ধরা যাক আমি একটা সার্কেল নিই এখানে, সাপোজ এটা হচ্ছে আমি ফ্লোরিনের জন্য একটা প্রোটন ঘর আঁকলাম, এটা হচ্ছে ক্লোরিনের জন্য, এটা হচ্ছে ব্রোমিনের জন্য, আর এটা হচ্ছে সাপোজ আয়োডিনের জন্য। তো আমি জাস্ট হচ্ছে এখানে এক্সটার্নাল শেল যেটা আছে ওইটাকে আঁকবো। তো আমি যে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াসটা আঁকছি। এখন সাপোজ ফ্লোরিন যেটা, ফ্লোরিনে হচ্ছে আমার দুইটা থাকে, তো আমি জাস্ট 2 নাম্বারটা এখানে আঁকি। দেন ক্লোরিনেরটা 3 নাম্বারটা আঁকি, ক্লোরিনের 3 নাম্বারটা অবশ্যই একটু বড় হবে। তারপর হচ্ছে সাপোজ ব্রোমিনের 4 নাম্বার ঘর। তো আস্তে আস্তে আমরা দেখতেছি যে আমাদের যে এক্সটার্নাল ঘরগুলো আছে বহিস্থ কক্ষপথ এগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। হুম, আশা করি প্রত্যেকটা আলাদা করে বোঝা যাচ্ছে যে একটা বড় হয়েছে।
এখন নর্মালি আমার কি হবে, এইখানে হচ্ছে যে ফ্লোরিনের জায়গায় হচ্ছে আমাদের সুন্দর মতো ইলেকট্রনগুলো থাকবে, তাই না? প্রত্যেকটাতে হচ্ছে যেহেতু আমাদের 17 নম্বর গ্রুপ, তো এখানে আমাদের প্রত্যেকটাতেই 7টা করে ইলেকট্রন থাকবে। আরেকটা সাপোজ হচ্ছে হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন আসলো, মানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করলো। সাপোজ প্রত্যেকে এরকম হচ্ছে একটা বন্ড ফর্ম করলো হাইড্রোজেনের সাথে, মানে যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা এটা হচ্ছে আমাদের HF, মাঝখানে আমি যেটা আছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে আসলো, বন্ড ফর্ম করলো, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের এখন তাহলে কি হলো, HCl। দেন এখানে হচ্ছে ক্রমাগত আমি HBr রাখলাম, আর হচ্ছে আমার HI হাইড্রোজেন আয়োডাইড রাখলাম। তো এখানেও সাপোজ যে একদম বাইরে 7টা ইলেকট্রন ছিল, ওর মধ্যে একটা ইলেকট্রন এক্সট্রা আসছে হচ্ছে আমার হাইড্রোজেন থেকে, আর এখানে একটা বন্ড ফর্ম হয়েছে। এখন এখানে একটা জিনিস বুঝার, যে এই যে পজিটিভ চার্জ, এখানে ইলেকট্রনগুলোর প্রতি একটা আকর্ষণ থাকবে না এই পজিটিভ চার্জের? হ্যাঁ, অবশ্যই থাকবে। তো এখানে ডিস্টেন্সটা কত? একটু তুলনামূলক কম। অন দি আদার হ্যান্ড আমি যদি এসিএল দিকে তাকাই, ডিস্টেন্সটা আর একটু বেশি। এখানে হচ্ছে ডিস্টেন্সটা আরো একটু বেশি, আর এখানে ডিস্টেন্সটা আরো বেশি, তাই না? এখন এই যে প্রত্যেকটার যে নিউক্লিয়াসের যে কোর, এগুলো কি পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। তো এখানে একটা আকর্ষণ বল কাজ করবে অবশ্যই। আমরা জানি যে বিপরীতধর্মী আধানগুলো পরস্পরকে আকর্ষণ বলে, আকর্ষণ বল কাজ করে। মানে সরি, মানে বিপরীতধর্মী যে আধান এরা পরস্পরকে আকর্ষণ করে। তো আমরা হচ্ছে যে কুলম্বের সূত্র এখান থেকে জানি কি, এফ ইজ ইকুয়াল টু আকর্ষণ বল হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট আসবে, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এখানে আমি একটা জিনিস খেয়াল করি, যে আমাদের এই যে আকর্ষণ বল, এটা কার ব্যস্তানুপাতিক? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি হচ্ছে দূরত্বটাকে বাড়াই, আকর্ষণ বলটা কমবে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি HF এর মধ্যে ডিস্টেন্স কম, তার মানে কি অ্যাট্রাকশন ফোর্সটা এখানে সবচেয়ে বেশি না? এই যে এখানে আমার হচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটা এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে আমার যখন ACL এ আসে দূরত্বটা হালকা একটু বাড়ে। তার মানে ওই জিনিসটা হচ্ছে, সাপোজ আমার থেকে একটা জিনিস যত দূরে থাকবে তার প্রতি আমার আকর্ষণটা অনেক কম থাকবে। সাপোজ আমার ক্লাসের মধ্যে হচ্ছে যে স্টুডেন্ট একদম পিছিয়ে বসলো, ও আমার থেকে দূরে বেশি, মানে আমার কথাটা ওকে রিচ করবে কম, এখানে হচ্ছে আমাদের মধ্যে যে আকর্ষণটা এটা কম থাকবে। তার মানে যে জিনিসটা যত বেশি দূরে, আকর্ষণটা স্বাভাবিকভাবে তত দূরে হবে। সো HBr এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে ব্রোমিনের যে নিউক্লিয়াস, তার থেকে এই যে শেয়ার করা হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, এটা আরো বেশি দূরত্ব, মানে এখানে আকর্ষণটা আস্তে আস্তে কমছে। তো এখন একজনের সাথে আমার যার আকর্ষণ সবচেয়ে কম থাকবে, তাকে আমি সবচেয়ে ইজিলি ত্যাগ করতে পারবো। জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ তোমার হচ্ছে 5জন বন্ধু আছে, যার মধ্যে তোমার 3জন ছোটকালের বন্ধু আর 2জন হচ্ছে নতুন নতুন বন্ধু হয়েছে। তার মধ্যে হচ্ছে আবার একজন মাত্র একদিন আগে বন্ধু হয়েছে। এখন আমি তোমাকে বললাম যে এই 5জনের মধ্যে হচ্ছে তোমাকে একজন ছাড়তে হবে। তো তুমি কাকে ছাড়বা? যে তোমার সবে মাত্র একজন বন্ধু হয়েছে একদিন আগে, ওকে তুমি ছাড়বা, কারণ তো ওর প্রতি তোমার আকর্ষণটা কম, তাই না? তোমাদের মধ্যে অন্তরে হচ্ছে দূরত্ব এখনো বেশি। তারপর যদি বলি না, একজনকে ছাড়তে, এখন আরো একজনকে ছাড়তে হবে বন্ধু হিসেবে, তখন তুমি কাকে ছাড়বে? যাকে তুমি 2 মাস আগে বন্ধু বানাইছো। তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম, যে তোমাদের মধ্যকার যার হচ্ছে তোমার মনের হিসাবে যে সবচেয়ে বেশি দূরে থাকবে, তুমি তাকে তত ইজিলি ছাড়তে পারবা। তো এখানেও আমাকে সবচেয়ে বেশি এই যে হাইড্রোজেনকে ইজিলি এখন ছাড়তে পারবে কে? অবশ্যই হাইড্রোজেন আয়োডাইড। কারণ এই যে আয়োডিনের যে নিউক্লিয়াস আছে, তার থেকে আমার এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, এটা খুবই দূরে। যথেষ্ট দূর হওয়ার কারণে এদের আকর্ষণ বলটা অনেক কম হয়। তার ফলে সবচেয়ে সহজে ও হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করতে পারে, হাইড্রোজেন ত্যাগ করতে পারে। ত্যাগ করে কিভাবে? সবচেয়ে সহজে করে, সবচেয়ে সহজে। তার মানে এই জিনিসটা খুব ইজিলি পানিতে গেলেই ও অনেক সহজেই হচ্ছে হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারবে। যদি আমি HBr এর দিকে আসি, HBr কি করবে? ও ত্যাগ করতে পারবে, বাট অবশ্যই হাইড্রোজেন আয়োডাইড যত সহজে পারছে তার থেকে একটু কম সহজে পারবে। তার মানে এখানে একটু আহ, মানে একটু বেশি বল দেওয়া লাগবে হচ্ছে এটা ত্যাগ করানোর জন্য। যদি আমরা ACl এ আসি, ও হচ্ছে আর একটু বেশি, মানে কষ্ট হবে ওর ত্যাগ করতে। যদি আমরা HF এর দিকে আসি, এখানে তো দেখা যাচ্ছে এর মধ্যে আকর্ষণ অনেক কম, তার মানে এরা খুবই কাছাকাছি, তখন এরা হচ্ছে আরো কষ্টে ত্যাগ করবে। তার মানে এখানে আসলে সবচেয়ে শক্তিশালীকে, যে সবচেয়ে সহজে ত্যাগ করতে পারবে, তাই না? যত সহজে হচ্ছে H প্লাস ত্যাগ করতে পারবে, তত সহজে আমার যে জলীয় দ্রবণ সেখানে আমি H প্লাসটা পাচ্ছি। তার মানে এখানে আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হবে হাইড্রোজেন আয়োডাইড, ওর শক্তিমাত্রা হবে সবচেয়ে কম। তারপরে আসবে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড। আশা করি আমরা বুঝতে পারছি সবাই যে এখানে আমাদের কোন জিনিস। আচ্ছা, আমি লাস্টে আয়োটা দেওয়া লাগবে না। তার মানে এখানে সবচেয়ে বেশি যে অ্যাসিডিক, সবচেয়ে শক্তিশালী অ্যাসিডটাকে, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তারপর হচ্ছে HBr, দেন হচ্ছে HCl, দেন হচ্ছে আমাদের HF। আশা করি এই যে 2 নাম্বারটা ছিল হাইড্রোক্সিডের ঋণাত্মক আয়নের আকার, তা আমরা বুঝতে পারছি যে ঋণাত্মক আয়নের আকারটা, আকার যত বড়, আকারের সাথে হচ্ছে আমাদের শক্তিটা সমানুপাতিক। কার? ঋণাত্মক আয়নের আকার। ঋণাত্মক আয়ন যত বড় হবে, এটা হচ্ছে ঋণাত্মক আকার, তার মানে আমি নেগেটিভ দিয়ে লিখি জাস্ট। হ্যাঁ, তো ঋণাত্মক আয়নের আকারটা যত বড় হবে, ও তত সহজে H প্লাস ত্যাগ করতে পারবে জলীয় দ্রবণে, আর তত বেশি হবে শক্তিশালী। আশা করি জিনিসটা সবার কাছে ক্লিয়ার। 3 নাম্বারের ক্ষেত্রে যখন আমরা আসি, তখন জিনিসটা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আর দেখা যায় এই 3 এবং 4 নাম্বার পয়েন্ট থেকে আমাদের পরীক্ষায়
অনেক বেশি আসতে দেখা যায়। তো 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে ছিল কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা। এখন জারণ অবস্থা মানে কি? জারণ অবস্থা বলতে হচ্ছে যে উপরে আমরা +4 +3 যে লিখি, লাইক ব্যালেন্স করার জন্য টোটাল জারণ মান হতে হবে 0, ওই অনুযায়ী সবার জারণ মান এটা থাকে। তো জারণ মান জিনিসটা আমরা যারা ভালো মতো জানি ওদের জন্য এই জিনিসটা খুব ইজি হবে বোঝা। তো জারণ সংখ্যা কাদের জন্য অ্যাপ্লাই হবে? এটা হচ্ছে নরমালি অক্সো অ্যাসিডের জন্য, তার মানে যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে, অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিড হচ্ছে আমরা শক্তিক্রমের জন্য জারণ মানটা দেখি। এখন আমি হচ্ছে অক্সো অ্যাসিড সমূহ অর্থাৎ অক্সিজেন যে পরমাণুযুক্ত অ্যাসিড সমূহ আছে এদের কেন্দ্রীয় পরমাণু যেটা সেন্টারে থাকবে, কেন্দ্রীয় পরমাণুর ঋণাত্মক কেন্দ্রীয় পরমাণুর যে ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। অ্যাসিডে কি বললাম? যে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম, যেটা কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। তো আমাদের যেহেতু অক্সো অ্যাসিড মানে এখানে অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেনের জারণ মান কত? -2 না? তাহলে যদি অক্সিজেন থাকে তাহলে মোস্ট অফ দ্য কেস দেখা যাবে বাকিরা পজিটিভ হবে ব্যালেন্স করার জন্য। তাহলে অক্সিজেন থাকলে আমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, আমি এটাকে একটু বানান ভুল লিখছি, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান, ধনাত্মক জারণ সংখ্যা ইজ প্রপোর্শনাল টু শক্তি। তার মানে আমার যে কেন্দ্রীয় পরমাণু ওর জারণ সংখ্যা যত বেশি হবে ওই যে অক্সো অ্যাসিডটা তার শক্তিমাত্রা ততই বেশি হবে, অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। তো একটা উদাহরণ দেখলে আমরা ইজিলি বুঝতে পারি। যেমন আমি যদি বলি পারক্লোরিক অ্যাসিড HClO4, দেন আমি যদি বলি হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন এখানে যখন আসি এটা আমাদের জন্য খুবই ট্রিকি হয়ে যায়। যেমন আমরা সবাই জানি যে সালফিউরিক অ্যাসিড কাইন্ড অফ এটা আমাদের মতো মুখস্থ হয়ে গেছে যে সালফিউরিক অ্যাসিড খুবই শক্তিশালী। দেন হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী। তারপর যদি আমি হচ্ছে নাইট্রাস অ্যাসিড বলি ওগুলোও আছে। সালফিউরিক অ্যাসিড যদি হচ্ছে আমার সালফিউরিক কোনটা যেখানে অক্সিজেন 4টা আছে, যদি 3টা হয় ওটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তাহলে আমি সালফিউরাস অ্যাসিডটাও লিখি H2SO3। আমরা চাইলে এরকম আরো অ্যাসিডও আনতে পারি, নাইট্রাস অ্যাসিড থেকে শুরু করে অনেক ধরনের অ্যাসিড আছে। হাইপোক্লোরিক অ্যাসিড লিখলাম, হাইপোক্লোরাসও আছে। তো এখন এইগুলো কিন্তু আসলে সবগুলো আমরা শক্তিশালী অ্যাসিড লিখলাম। হয়তো এর মধ্যে হচ্ছে অনেকেই আমরা এই যে পারক্লোরিক অ্যাসিডটা আছে এটাকে নতুন দেখলাম, আর এখানে যে হচ্ছে সালফিউরাস অ্যাসিড এদেরকে হয়তো তেমন একটা পরিচিত না। বাট মাঝখানে যে দুইটা আছে এটা আমরা সবাই জানি সবল অ্যাসিড। কিন্তু এখন কথা হচ্ছে কে বেশি সবল, এই জিনিসটা হচ্ছে আমাদের ভালো মতো বুঝতে হবে। তো এইখানে আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে, কারণ কি এরা হচ্ছে সবাই অক্সো অ্যাসিড, সবার মধ্যে অক্সিজেন দেখা যাচ্ছে, তার মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে, তাকে আমরা হচ্ছে বলবো বেশি তীব্র। এখন কেন্দ্রীয় পরমাণুটা চিনতে হবে। তো একটা সহজ কি জিনিস কি, কেন্দ্রীয় পরমাণুটা নর্মালি লেখার সময় কেন্দ্রে থাকে, আবার এটা আমরা অনেকভাবে বলি যে যার সংখ্যা কম, যার সংখ্যা হচ্ছে কম তাই ওটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেমন হাইড্রোজেনটা তো আমরা হিসাব করবো না, কারণ হাইড্রোজেন তো ত্যাগ করবে। বাকি অক্সিজেন আছে 4টা, ক্লোরিন আছে একটা, এখানে অক্সিজেন আছে 4টা, সালফার আছে একটা, অক্সিজেন আছে 3টা, নাইট্রোজেন আছে একটা, আবার অক্সিজেন আছে 3টা, সালফার আছে একটা। তার মানে দেখা যায় কেন্দ্রীয় পরমাণু যারা থাকে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যাটা হবে কম, মানে নর্মালি 1 হয়। আর এই জিনিসটা যখন আমরা দেখি একটু কেন্দ্রের দিকেই থাকে। তো এই জিনিসটা নিয়ে আপাতত খুব একটা মাথা ব্যথা করতে হবে না। তো আমরা এখন বের করি যে জারণ সংখ্যাটা কিভাবে বের করা যায়। সাপোজ এই যে হাইড্রোজেন এটা আমরা সবার আগে হচ্ছে HClO4 টা বের করি। HClO4, অক্সিজেনের কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, যে আমরা অলওয়েজ যেভাবে লিখি। তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে। তার মানে আমি হচ্ছে এই জিনিসটা সাপোজ বের করতে চাই ক্লোরিনটা, ক্লোরিনের জারণ মানকে আমি এখানে x দ্বারা লিখি, যেটা হচ্ছে ধরি x। তাহলে এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে ব্যালেন্স করি যে আমাদের হাইড্রোজেনের জারণ মান কত? +1। এটা আমরা আশা করি সবাই জানি যে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে, তাহলে আমি মাল্টিপ্লাই করলাম 1 দিয়ে। দেন ক্লোরিন, ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন হচ্ছে আমাদের একটা আছে। আর ক্লোরিনের জারণ মান কত? ধরে নিচ্ছি হচ্ছে x, তাহলে হচ্ছে আমাদের 1 মাল্টিপ্লাই বাই x। আর তারপর হচ্ছে আমাদের অক্সিজেন আছে কয়টা? 4টা। তো 4টা অক্সিজেন, আর একটা অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে হচ্ছে আমি -2 দিলাম। এটা সমান সমান কত হবে? সমান সমান হবে 0। আমরা জানি হচ্ছে মোট জারণ মান, একটা যৌগের মোট জারণ মান হয় 0। যেহেতু এখানে উপরে কোনো আয়ন দেওয়া নেই, আয়ন দেওয়া থাকলে ওটাই হতো জারণ মান, তো কিছু দেওয়া নেই, এটা হচ্ছে 0। এখন যদি আমি এখান থেকে সুন্দর মতো জিনিসটাকে যোগ বিয়োগ করি, যে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তারপর হচ্ছে 1 এর সাথে x গুণ করলে হবে x, আর এদিকে 4 এর সাথে -2 গুণ করলে হবে -8 ইজ ইকুয়াল টু 0। এখন আমি জাস্ট এই জিনিসটাকে সুন্দর মতো লিখতে পারি x ইজ ইকুয়াল টু 7। তার মানে আমার যে কেন্দ্রীয় পরমাণু এটার জারণ মান হচ্ছে +7। আশা করি বাকিগুলো সব ইজিলি বের করতে পারবো, আমি এর প্রত্যেকটা ব্যাখ্যা দেখালাম না।
তো এখানে আমাদের হচ্ছে যে সালফার, এই সালফিউরিক অ্যাসিড এখানে অক্সিজেনের জন্য হচ্ছে -8 হবে, আর দুইটা হাইড্রোজেনের জন্য +2 হবে। তাহলে বাকি থাকে কত? -6। ওই -6টার জন্য এই সালফার +6 দিয়ে দুইটাকে ব্যালেন্স করে টোটালটাকে 0 রাখবে। তার মানে আমাদের সালফিউরিক অ্যাসিডের যে কেন্দ্রীয় অ্যাটম সালফার, ওটার জারণ মান হচ্ছে +6। নাইট্রিক অ্যাসিড এখানে হচ্ছে আমাদের -6 যাবে অক্সিজেনের জন্য, আর +1 যাবে হাইড্রোজেনের জন্য। তাহলে নাইট্রোজেন কত দিবে? +5 দিবে। তাহলে আমার টোটাল জিনিসটা 0 হচ্ছে। দেন আমি যদি সালফিউরাস অ্যাসিডে আসি, অক্সিজেনের জন্য -6, হাইড্রোজেনের জন্য +2, তাহলে বাকি থাকে কত? -4। তাহলে এখানে +4 হচ্ছে সালফার দিবে, তাহলে আমার টোটালটা 0 হবে। তো আশা করি আমরা সবাই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন যদি আমি এই সবগুলো অ্যাসিডের দিকে তাকাই, আমার হচ্ছে এগুলো কি অক্সো অ্যাসিড, এবং এদের যে সেন্ট্রাল পরমাণু আছে, এদের জারণ মানগুলোর মধ্যে আমি ডিফারেন্সটা দেখতে পারলাম, যে একজনের ভ্যালু 7, একজনের +6, +5, +4। তো আমরা কি বলেছিলাম, যে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, জারণ সংখ্যা বা জারণ মান বেশি, মানে এটা কি লিখছি, জারণ সংখ্যা ইজ প্রপোর্শনাল টু শক্তি। তার মানে কি, জারণ মান হয় যদি বেশি, আচ্ছা আমি এটাকে হচ্ছে বারবার বাংলা লিখলে টাইম বেশি লাগে, তো অক্সিডেশন নাম্বার, এটাকে জারণ মানকে আমরা বলি অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বার যদি হয় বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি হবে বেশি। এই জিনিসটা নর্মালি একদম এই উদাহরণটাই দেখা যাবে, প্রচুর এমসিকিউ আসছে। তখন আমরা কি করব, অবশ্যই আমাদের হচ্ছে পারক্লোরিকটা বেশি শক্তিশালী, কারণ এখানে জারণ মান +7। তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিকের মধ্যে অবশ্যই সালফিউরিকটা বেশি শক্তিশালী, কারণ সালফিউরিক হচ্ছে +6, আর নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে যেটা সালফিউরাস অ্যাসিড, এদের মধ্যে নাইট্রিক অ্যাসিডটাই বেশি শক্তিশালী। আশা করি এই ধরনের যদি অক্সো অ্যাসিড আরও আসে, প্রত্যেকটার আমরা ইজিলি জারণ মান বের করতে পারবো কোনটা বেশি শক্তিশালী। 4 নম্বরে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণুর আকার। তো অক্সো অ্যাসিড যখন আমরা আলোচনা করি, তখন ম্যাক্সিমাম টাইমে আমাদের দেখা যায় যে অক্সো অ্যাসিডের জারণ মান হচ্ছে যেটা সেন্টার পরমাণু থাকে, ওর জারণ মান একই হয়ে যেতে পারে মাঝে মাঝে। আমাদের তো হচ্ছে জারণ মান যদি চেঞ্জ থাকে, তাহলে আমরা কি বলবো, যেটা সবচেয়ে বেশি জারণ মান ওইটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, আর যেটা জারণ মান হচ্ছে কম, ওইটা হচ্ছে আমাদের কম শক্তিশালী। যদি এমন হয় যে জারণ মান একই হয়ে গেল, তো দেখা যায় যখন আমাদের একই গ্রুপভুক্ত মৌল নিয়ে আমরা আলোচনা করি, যে একই গ্রুপে আছে, সাপোজ গ্রুপ 16-তে আছে, বা গ্রুপ মনে করো হচ্ছে 5-এ আছে, গ্রুপ 7-এ আছে, যখন সেম গ্রুপেরই হয় মৌলগুলো, ওই মৌলগুলো দিয়ে গঠিত অক্সো অ্যাসিড যারা আছে, ওদের কেন্দ্রীয় পরমাণুর ওই ধনাত্মক জারণ মান সমান হয়। যদি হচ্ছে আমি সেম জিনিস বলি, যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, আর যদি হচ্ছে আমি বলি H3PO4, এই যে লিখলাম, এই জিনিসটা কি এই জিনিসটা দেখা যায় আমাদের উভয় হচ্ছে আমাদের সেম গ্রুপভুক্ত। তো সেম গ্রুপ হওয়ার কারণে এদের যে জারণ মানটা আমাদের জন্য একদমই সমান। তখন কি হবে, যদি এখন আমার জারণ মানটা সমান হয়ে যায়, যেমন এটা আসলে কোন গ্রুপের, এই গ্রুপগুলো হচ্ছে আমাদের গ্রুপ 15, তাই না? নাইট্রোজেন হচ্ছে আমাদের গ্রুপ 15। হ্যাঁ, তো গ্রুপ 15-তে নাইট্রোজেন আছে, ফসফরাস, আর্সেনিক, তারপর হচ্ছে আমাদের অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো সব গ্রুপ 15-তে। তো এখন যদি হচ্ছে এই সমস্যাটা হয় যে না, এখন জারণ মান দুইটারই সেম, যদি আমরা দেখি এখানে নাইট্রোজেনের জারণ মান কত হবে, +5, অক্সিজেনের কত হচ্ছে, অক্সিজেনের টোটাল -6, এবং হাইড্রোজেন দিচ্ছে +1, তাহলে বাকি +5 থাকে, ওটা নাইট্রোজেনের। এখানে যদি আমরা খেয়াল করি, এখানেও দেখা যায় +5। আচ্ছা, এখন তো মহা সমস্যা, দুইজনই অক্সো অ্যাসিড, তো দুইজনের জারণ মানও আবার সেম, তাহলে আমরা কি করতে পারি? তো এক্ষেত্রে আমাদের দেখা যায় কেন্দ্রীয় পরমাণুর আকার। তো এটা আমরা সুন্দর মতো একটা লাইনে ভাবে পড়তাম, ওটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। এই প্রবাদটা আমরা অনেক আগে থেকে সবাই জানি। তার মানে কি, যদি এমন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই হয়, তখন দেখব যে কেন্দ্রীয় পরমাণু যেটার আকার ছোট তার শক্তি বেশি। আকার ছোট ইকুয়াল শক্তি বেশি। এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের নাইট্রোজেনের আকার ছোট নাকি ফসফরাসের আকার ছোট, একদম সবাই বলবে যে আচ্ছা নাইট্রোজেনের আকার তো অবশ্যই ছোট, তাই না? তখন আমাদের কি হবে, অবশ্যই এই যে নাইট্রিক অ্যাসিড ও হচ্ছে বেশি শক্তিশালী হবে। এখন সেম জিনিসটা যদি হচ্ছে আমরা আরেকভাবে চিন্তা করি, যার অনেকগুলো উদাহরণ হতে পারে, যেমন তো নাইট্রিক অ্যাসিড দেখলাম, নাইট্রাস অ্যাসিডও হতে পারে, HNO2, আর এদিকে হচ্ছে আমাদের H3PO3। এখনও সেম, এই জায়গাতে হচ্ছে আমাদের জারণ মান কি হবে, এটা হচ্ছে আমাদের +3, এটাও হচ্ছে +3, একটা অক্সো অ্যাসিড, দুইটারই হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণুর যে ধনাত্মক জারণ মান সেম, তখন আমাদের অবশ্যই যার আকার ছোট সে হচ্ছে বেশি শক্তিশালী। সেম আরও অনেকগুলো উদাহরণ হতে পারে আমাদের, যেমন হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড আর সেলেনাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড কোনটা? সালফিউরিক যেটা, ওটা হচ্ছে আমাদের H2SO4, আর যেটা হচ্ছে সালফিউরাস, ওটা হচ্ছে H2SO3। আর হচ্ছে সেলেনাস হচ্ছে আমাদের জাস্ট সালফারের নিচে যেটা ছিল চ্যালকোজেনের, সালফার এটা কোনটা, চ্যালকোজেন গ্রুপ, যেটা হচ্ছে আমাদের গ্রুপ 16, আর এটার নিচে ছিল আমাদের সেলেনাস। তো সেলেনাস অ্যাসিড যেটা, দুইটা ক্ষেত্রে যদি আমরা তাকাই,
এখানে হচ্ছে হাইড্রোজেনের জন্য +2, অক্সিজেনের জন্য হচ্ছে -6। তার মানে এই যে সেন্টার পরমাণু সালফার, ওর জারণ হবে +4। সেলেনিয়ামের যেটা, এটারও +4। তার মানে অবশ্যই দুজনের জারণ মানটা সেম। এখন দেখতে হবে যার কেন্দ্রীয় পরমাণুর আকার হচ্ছে আমার ছোট, ওই জিনিসটা হচ্ছে বেশি তীব্র। তাহলে আমাদের এই যে সালফিউরাস অ্যাসিড, সালফারের আকার অবশ্যই ছোট। কারণ কি, আমাদের সালফারের যে পরবর্তী পর্যায়ে, এক পর্যায়ে নিচে গেলে আসে সেলেনিয়াম। তো সেলেনিয়ামে দেখা যায় আমাদের একটা শক্তি স্তরের বেশি থাকে, তার ফলে ওটা আকার বড় হয়। তাহলে আমাদের যার আকার ছোট ও শক্তিটা বেশি। আশা করি জিনিসটা খুবই ইজি। তো এখন পরীক্ষা হলে তো নর্মালি যে উদাহরণটা বেশি আসে ওটা হচ্ছে এই যে পারক্লোরিক অ্যাসিড, যেটা HClO4, দেন হচ্ছে HBrO4, আর হচ্ছে HiO4। এখন প্রত্যেকটাই তো অক্সো অ্যাসিড, অক্সিজেন 4টা, হাইড্রোজেন একটা, অক্সিজেন 4টা, হাইড্রোজেন একটা, তাই না? তার মানে হচ্ছে আমি এদিকে যদি অক্সিজেন -8 দেখি, হাইড্রোজেন +1, তাহলে প্রত্যেকের জারণ মান হবে +7। অক্সো অ্যাসিড, যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম। এখন কার শক্তি বেশি? যার আকার ছোট ওর শক্তি বেশি। ক্লোরিনের আকার ছোট, ক্লোরিনের পরবর্তী যে পর্যায়ে সেখানে ব্রোমিন, ব্রোমিনের আকারটা আরো বড়। আর তারপর সবচেয়ে বড় হচ্ছে আয়োডিনের আকারটা। তাহলে আমার যার আকার ছোট ওর শক্তিটা বেশি। আশা করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এখন হচ্ছে দ্রাবকের প্রকৃতি, যেটা আমরা হচ্ছে 5 নম্বরে লিখেছিলাম। দ্রাবকের প্রকৃতি মানে কি? দ্রাবক হচ্ছে এই যে আমাদের অ্যাসিডটা কখন হয়, যখন অ্যাসিডটা শক্তিশালী কখন হয়, যখন ও হচ্ছে বেশি পরিমাণে H+ দিতে পারবে। H+টা মূলত কোথায় দিবে? দ্রাবকের মধ্যেই তো দিবে। আমি যে পানির মধ্যে মিশাচ্ছি, পানির মধ্যে দিবে। এখন পানিও তো একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, ও কতটুকু H+ নিতে পারবে আর কতটুকু পারবে না। এখন আমি এমন একটা দ্রাবকের মধ্যে দিলাম যার H+ নেওয়ার ক্যাপাসিটি কম, তখন তো অবশ্যই আমি যত স্ট্রং HCl বা সালফিউরিক ইউজ করি, ওরা তো দিতে পারবে না। কারণ কি, আমার তো দ্রবণে H+ নেওয়ার ক্যাপাসিটি আর নাই। তো এই জন্য আমাদের দ্রাবকের প্রকৃতিটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্রাবকের হচ্ছে প্রোটন গ্রহণ করার ক্ষমতা বা ক্ষারকত্ব যদি হয় বেশি, তখন সেখানে আমাদের বেশি পরিমাণে অ্যাসিড আয়নিত হবে। যেমন পানিতে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড যোগ করি, তখন ওই জিনিসটা বেশি আয়নিত হবে না। কিন্তু আমি যদি এই সেম অ্যাসিটিক অ্যাসিডটাকেই নেই, সাপোজ এই যে CH3COOH, আর এখানে আমি সাপোজ দ্রাবক হিসেবে নিলাম পানি, অ্যাসিটিক অ্যাসিড, দ্রাবক হচ্ছে আমাদের পানি। তখন এই পানিতে অনেকগুলো হচ্ছে আয়নিত হয় না, খুবই সামান্য পরিমাণে আয়নিত হয়। তো পানিতে আমাদের অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল প্রকৃতির। এই সেম অ্যাসিটিক অ্যাসিড, একে যদি হচ্ছে আমি অ্যামোনিয়া দ্রবণে নেই, পানির জায়গায় না নিয়ে হচ্ছে আমি সাপোজ নিলাম অ্যামোনিয়া দ্রবণ। এখন অ্যামোনিয়া তো নিজে একটা ক্ষার, এটা আমরা সবাই জানি যে ওর হচ্ছে একটা H+ নেওয়ার ক্যাপাসিটি আছে। নিয়ে কি তৈরি করবে এটা? এটাকে যদি আমি একটা H+ দেই, তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়নটা আমরা পাবো। তাহলে এই যে অ্যামোনিয়াটা আমি যদি হচ্ছে কি অ্যামোনিয়া দ্রবণে দেই, তখন দেখা যাবে এই যেহেতু ওর H+ নেওয়ার ক্যাপাসিটি বেশি, ও এই দুর্বল অ্যাসিড থেকেও যথেষ্ট পরিমাণে H+ নিয়ে নিতে পারবে। যেটা আমরা বাফার দ্রবণে হয়তো অনেকে পড়েছি, কিভাবে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড অনেকগুলো H+ দেয় বা বাফার ক্রিয়া করে। তখন এই অ্যামোনিয়া দ্রবণের ক্ষেত্রে আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিডটা আছে, এটা সবল একটা অ্যাসিড হবে, কাজ করবে, তুলনামূলক সবল হয়ে যাবে, কারণ ও তখন বেশি পরিমাণে এই জায়গাতে তোমার হচ্ছে যে অ্যাসিডগুলো আছে অ্যাসিডটাকে অ্যাবজর্ব করতে পারবে। তার ফলে এই দ্রবণে বেশি পরিমাণে অ্যাসিড ভাঙবে, ভেঙে H+টা দিবে। তো আশা করি হচ্ছে আমাদের কাছে এই 5টা টপিক একদমই ক্লিয়ার। তো এখান থেকে এই সবগুলো এমসিকিউ আসবে পরীক্ষাতে, ইজি ইজি এমসিকিউ গুলা। তারপর আমরা যেটা পড়বো ওটা হচ্ছে ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা। তো ক্ষারকের শক্তিমাত্রাটা একটু বেশি ইজি, এখান থেকে নর্মালি পরীক্ষায় এত বেশি প্রশ্ন আসে না। ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা। তো ক্ষারকের শক্তির মাত্রা অ্যাসিডটা যেরকম 5টা টপিকের উপর নির্ভর করতো, সেখানে দেখা যাবে ক্ষারকটা হচ্ছে মাত্র 3টার উপর নির্ভর করে। যার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা। ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইডকে আমি সরাসরি OH- দিয়ে লিখে দিই। হাইড্রোক্সাইডের হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়তা। দেন আমরা যদি হচ্ছে বলি ক্ষারকের বিয়োজন ধ্রুবক কেবি, ক্ষারকেরটা হচ্ছে একদম অ্যাসিডের মতোই, ক্ষারকের বিয়োজন ধ্রুবক কেবি, ক্ষারকের বিয়োজন ধ্রুবক। যেহেতু ক্ষারক, এটাকে আমরা বেস লিখি, এর জন্য কে নিচে বি লেখা হয়, আর অ্যাসিডের ক্ষেত্রে কে এ লেখা হয়। দেন 3 নম্বর হচ্ছে আমাদের যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা। যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা।
এখন এই যে সবল ক্ষারক কারা, যদি আমরা হচ্ছে প্রথমে 1 নাম্বার টপিকে চলে আসি যে ধাতুর অক্সাইড। তো ধাতুর অক্সাইড মানে কি? ধাতুর অক্সাইড হচ্ছে আমাদের ধাতু কে হইতে পারে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যারা হচ্ছে গ্রুপ 1। দেন হচ্ছে গ্রুপ 2 তে গেলে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাই না? এই ধাতুগুলোর অক্সাইড মূলত কোনটা? ধাতুর অক্সাইড হচ্ছে, সাপোজ আমি যদি হচ্ছে সোডিয়ামের সাথে নেই, সোডিয়াম কয়টা লাগবে? অক্সিজেনের হচ্ছে আমাদের যোজনী হচ্ছে -2, তার মানে আর সোডিয়াম হচ্ছে +2, সরি +1, তার মানে দুইটা সোডিয়াম লাগবে একটা অক্সিজেনের সাথে। এটা হচ্ছে আমাদের ধাতুর যে অক্সাইড। আর যদি বলি হাইড্রো অক্সাইড, হাইড্রো অক্সাইডের সাথে আমরা বেশি পরিচিত। হাইড্রো অক্সাইডে যেহেতু -1, সোডিয়াম +1 হয়েছে, সেরকম পটাশিয়াম বাকিদের সাথেও যাবে। যে ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড এই যে আয়নযুক্ত আছে, এরা যদি পানিতে আমরা দ্রবণীয় করি তখন এরা সবল ক্ষারক হয়। এরা খুব ইজিলি, আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি পানিতে মিশাই, দেখা যাবে খুব সুন্দর মতো আমরা হচ্ছে এখান থেকে সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোক্সিলটাকে আলাদা পেয়ে যাব। কারণ কি, ধাতুরা শেষে হচ্ছে একটা ইলেকট্রন থাকে, এটা খুব ইজিলি ত্যাগ করতে পারে। তো ধাতুর যে অক্সাইডটা আছে, এই অক্সাইড এবং হাইড্রোক্সাইড এরা খুবই সক্রিয় হয়। এই সকল যৌগে দেখা যায় আমরা অধিক সক্রিয় ধাতুর যে ক্যাটায়নগুলো থাকে। আর এক্ষেত্রে যেহেতু এরা বেশি সক্রিয়, এদের ক্ষেত্রে আমাদের কেবিএ ভ্যালুগুলোও বেশি হয়। এখন যদি হচ্ছে আমরা আসি 2 নম্বরে, আমাদের ধাতুর যে হচ্ছে ক্ষারকের যে বিয়োজন ধ্রুবক, তো এটা হচ্ছে একদম আমাদের আগের মতোই। যারা হচ্ছে সবল তাদের হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান বেশি, অর্থাৎ কেবি এর মান যত বেশি হবে তত বেশি হচ্ছে জিনিসটা শক্তিশালী হবে। কেবি ইজ প্রপোর্শনাল টু শক্তি। এখান থেকে নর্মালি খুব একটা এমসিকিউতে পেঁচানো আসে না, এটা খুব সহজ একটা টপিক, যে আমাদের একটা ধাতু একটা ক্ষারকের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে ওই ক্ষারকটা হচ্ছে আমাদের তত বেশি শক্তিশালী হবে। আর যদি হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান হয় কম, তখন ওই জিনিসটা হচ্ছে মৃদু একটা ক্ষারক হবে। তারপর হচ্ছে আমাদের কোনটা? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তো নিঃসঙ্গ ইলেকট্রন যুগলযুক্ত যেমন কে? নিঃসঙ্গ ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যামোনিয়া। অ্যামোনিয়া যে নিঃসঙ্গ, এটা মানে কি? এটা অনেকে হয়তো বুঝি না আমরা। তো আমরা এখানে হচ্ছে লন পেয়ার দিই। একটা নাইট্রোজেনকে যদি হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে আমি এটাকে ভাঙলে কি পাবো? 1s2, 2s2, আর কয়টা থাকে? 3টা থাকে না? তাই আমি এটাকে হচ্ছে 2px1, 2py1, আর হচ্ছে 2pz1 এভাবে লিখলাম। এখন সাপোজ হচ্ছে এখানে 3টা হাইড্রোজেন আসলো, সমযোজী বন্ধন তৈরি করলো। তো এই যে px1, এখানে সাপোজ একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো। তখন কি হবে? তখন দেখা যাবে 3টা হাইড্রোজেন 3টা বন্ড ফর্ম করবে। সাপোজ হচ্ছে এখানে আমি একটা হাইড্রোজেন লিখলাম, মানে এই যে pxটা, সাপোজ এটা হচ্ছে px, এখানে একটা নাইট্রোজেন আছে একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন। তারপর যদি হচ্ছে আমি এখানে আরেকটা হাইড্রোজেন লিখি, তাহলে এখানে একটা নাইট্রোজেন ইলেকট্রন, একটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, আর এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন আসলো, যেখানে একটা নাইট্রোজেন ইলেকট্রন আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ইলেকট্রন। তাহলে এখানে 3টা বন্ড ফর্ম হয়েছে না? তাহলে এখানে আমরা বলেছি বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 3টা। তো লন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন কারা? এই যেমন নাইট্রোজেন, ওর যদি হচ্ছে আমি শেষ কক্ষপথকে দুই, তো 2 নাম্বার হচ্ছে ওর এন, যে শেষ কক্ষপথ হচ্ছে আমাদের 2 নাম্বারটা। তো 2 নাম্বারে তো হচ্ছে এই যে 2s আছে, তাই না? এই 2s এর মধ্যে তো 2টা ইলেকট্রন আছে, এটা তো কোনো বন্ড ফর্ম করে নাই। তো আমাকে তো অবশ্যই হচ্ছে এই যে বহিস্থ কক্ষপথে সবাইকে দেখাইতে হবে। তাহলে এই যে 2টা ইলেকট্রন আছে যারা হচ্ছে এই যে 2s থেকে আসছে, এরা কোনো বন্ড ফর্ম করে নাই, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন। তো দেখা যায় এই নিঃসঙ্গ ইলেকট্রনযুক্ত যে অ্যামোনিয়া, আর হচ্ছে যে প্রতিস্থাপিত অ্যামোনিয়া যৌগসমূহ যেমন অ্যামিন। তো প্রতিস্থাপিত অ্যামোনিয়া কোনটা? অ্যামিন হয়তো আমরা অনেকে যারা অর্গানিক পড়ছে জানি, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। তো আমাদের যে নিঃসঙ্গ ইলেকট্রন যে আছে, এমন হচ্ছে অ্যামোনিয়া, আর প্রতিস্থাপিত অ্যামোনিয়া যারা আছে, এরা হচ্ছে আমাদের দুর্বল ক্ষারক হয়। এদের কেবিএ মানও খুবই কম থাকে। যেমন হচ্ছে আমরা একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সাপোজ এই যে লন পেয়ার আছে না, এখানে দেখা যায় সন্নিবেশের মাধ্যমে একটা হাইড্রোজেন আসে, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে H প্লাস, মানে অ্যামোনিয়া দ্রবণে H প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নটা তৈরি করে। তো অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে পানির সাথে হাইড্রোক্সিল নিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি করে। তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেখা যায় খুব কম পরিমাণে বিয়োজিত হবে, আর এই জিনিসটার কেভিএ ভ্যালুটাও অনেক কম। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা মৃদু বা দুর্বল একটা ক্ষারক। তো এই জিনিসটা একটা সহজ উদাহরণ হচ্ছে কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি নেই, যেটা হচ্ছে আমার ধাতুর হাইড্রোক্সাইড, আর এদিকে যদি হচ্ছে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, নিয়ে যদি এই জিনিসটাকে হচ্ছে আমি সুন্দর মতো বিয়োজিত হতে দিই, দেখা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, আর হয়ে এখানে হচ্ছে আমাদের সোডিয়াম দিবে আর হাইড্রোক্সিল দিবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে মনে করি এটা হচ্ছে 100% আয়নিত হবে, 100% আয়নিত হবে। কিন্তু আমি যদি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটাকে আমি হচ্ছে পানিতে দেই, ও হচ্ছে দেখা যায় একটা উভমুখী বিক্রিয়া দিবে, মানে হচ্ছে একসাথে সম্পূর্ণ ভাঙবে না। তো এখানে আমরা জাস্ট পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা পাবো, এগুলো অবশ্যই হচ্ছে সব জলীয় দ্রবণে। আর এর সাথে আমরা কি পাবো? এর সাথে হচ্ছে আমরা হাইড্রোক্সিলটা পাবো। তো দেখা যায় এই জিনিসটা সম্পূর্ণ বিয়োজিত হয় না। আমি যদি হচ্ছে এখানে 100টা দেই, দেখা যাবে 5টা বিয়োজিত হয়েছে, 5টা বিয়োজিত হয়ে 5টা হাইড্রোক্সিল আর 5টা অ্যামোনিয়া দিবে, অ্যামোনিয়াম আয়ন দিবে, আর বাকি 95টা এভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আকারেই থাকবে।
তাহলে এখানে জাস্ট দেখা যায় 5% বিয়োজিত। তাহলে এই যে লন পেয়ার যুক্ত যে একটা প্রতিস্থাপিত একটা আসছে এখানে, এরা হচ্ছে আমাদের দুর্বল প্রকৃতির। আর এই যে ধাতুর যে হাইড্রোক্সাইড বা ধাতুর অক্সাইড যদি বলি, এরা হচ্ছে আমাদের সবল প্রকৃতির ক্ষারক। তো নর্মালি দেখা যায় আমাদের হচ্ছে যে অম্ল আছে, অম্ল থেকে খুব বেশি প্রশ্ন আসে। আর ওইটা হচ্ছে মেইনলি এই যে 3 এবং 4 নাম্বার থেকে, যেখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু যে অক্সিক অ্যাসিডগুলো আছে এগুলো থেকে। আশা করি হচ্ছে এই টপিকে আমরা সবকিছু বুঝতে পারছি। আর এখান থেকে নর্মালি পরীক্ষাতে এমসিকিউটাই বেশি আসে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।